এভরিওয়ান, সুমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর হিস্ট্রি 3য় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছি এবং যতটুকু বুঝিয়েছি তার মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। আমি পেজ ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেবো এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে 38 পেজের এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি 40 পেজ থেকে শুরু করব। দেখো, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ। আজকে আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা কি কি প্রকার হতে পারে সেটা জানবো। দেখো, 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেন পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল। ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয়। পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন যত বাড়ল ততই তাকে চালানোর জন্য সম্পদের দরকার হলো। ফলে শাসন চালানোর ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলো দক্ষ শাসন যন্ত্রের। গোটা দেশে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলিতে একই রকম শাসন চালু করা হয়। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকের মতো করে শাসন চালাতো। ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে। সুষ্ঠু শাসনের জন্য উপনিবেশের শাসনযন্ত্রকে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল। বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও সেনা এবং আমলাতন্ত্রের মধ্যে দিয়ে সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল। তাহলে ঔপনিবেশিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই শাসনযন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও কিছু ব্যবস্থার প্রয়োজন ছিল। তাহলে সেটা হচ্ছে তোমার বিচার ব্যবস্থার পাশাপাশি, বিচার ব্যবস্থা তো হয়েছিল, তার পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থা, আমলাতন্ত্রের মধ্যে দিয়ে এই ঔপনিবেশিক শাসনযন্ত্র যাতে আরও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং বাস্তবগ্রাহ্য রূপ নেয়, সেই জন্য এই সমস্ত ব্যবস্থারও দরকার হয়ে পড়েছিল। এই শাসন চালানো আর সম্পদ নিয়ন্ত্রণের জন্য দক্ষ শাসনযন্ত্রের প্রয়োজন হয়ে পড়েছিল। তাহলে দেখো কি কি ব্যবস্থা চালু হয়েছিল। প্রথম হচ্ছে পুলিশ ব্যবস্থা। এই পুলিশ ব্যবস্থার আমি প্রশ্নটা তোমাদেরকে আগের ভিডিওতে লিখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থাই চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না, তাই পুলিশ ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল। কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। তাহলে মুঘল পুলিশ ব্যবস্থায় যে সমস্ত ক্ষমতা বেশি ছিল সেগুলোর মধ্যে ছিল ফৌজদার, কোতোয়াল, চৌকিদার। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখনও এই ব্যবস্থাই চালু ছিল। আর 1770 খ্রিস্টাব্দে বাংলায় যখন মন্বন্তর হয়েছিল তখন এই সামাজিক আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে এবং এর ফলে মুঘল পুলিশ ব্যবস্থা তখন কার্যকরী ছিল না, তাই এই পুলিশ ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে আবার নতুন করে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল। তাহলে এই যে আইন শৃঙ্খলার অবনতি যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন এই উপনিবেশিক শাসনের পক্ষে আর সহায়ক ছিল না। তখন 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষে এই ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। তাহলে যেহেতু পুলিশি ব্যবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে তখন 1781 সাল পর্যন্ত এটা কার্যকরী ছিল ফৌজদারি ব্যবস্থা। তারপরে এই ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা, তাদের নিয়ন্ত্রণ করত। পরের পেজে চলে আসো। ম্যাজিস্ট্রেটরা, স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। তাহলে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস এই জেলাগুলিকে দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে এটা তোমরা এই পেজে দেখো, এটা তোমরা মার্ক করে নাও। তাহলে কত খ্রিস্টাব্দে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস।
এটা তোমরা মার্ক করে নেবে। আর প্রতিটি থানার দায়িত্ব কে পায়? দারোগা। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। আর এই দারোগাদেরকে নিয়ন্ত্রণ করতো, দারোগাদের নিয়ন্ত্রণ করতো ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানির শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। তাহলে সাধারণ মানুষের যে কোনো সমস্যা এই দারোগার অধীনেই হতো। দারোগাই ছিল কোম্পানির শাসনের ক্ষমতা কর্তৃত্বের প্রতীক। কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলতো, ফলে সাধারণ মানুষের উপর চলতো জমিদার ও দারোগার যৌথ পীড়ন। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়, তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। তাহলে দারোগা ছিল কোম্পানির শাসনের ক্ষমতা কর্তৃত্বের প্রতীক, কিন্তু এই দারোগাদের সঙ্গে জমিদারদের একটা সমঝোতা হয়েছিল, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যাতে জমিদাররা যা বলবে সেটা ওরা করতে বাধ্য থাকে বা করে। তার ফলে এই জমিদার ও দারোগাদের যৌথ পীড়নে সাধারণ মানুষের উপর একটা অত্যাচার চলতো। আর 1812 খ্রিস্টাব্দে পাকাপাকি দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তখন গ্রামের দেখভালের দায়িত্ব কাদের উপর দেওয়া হয়? কালেক্টরকে দেওয়া হয়। ফলে আবারও রাজস্ব আদায় ও আরক্ষার দায়িত্ব একজনের হাতেই চলে যায়। রাজস্ব আদায় ও পুলিশি দমন পীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই। কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা হয়নি। তাহলে যেহেতু আবার কালেক্টরের হাতে ক্ষমতা চলে যায়, তাই জন্য রাজস্ব আদায় আরক্ষার দায়িত্ব একজনের হাতেই চলে যায়। আর রাজস্ব আদায় পুলিশি দমন পীড়ন চালাতে থাকে এই রাজস্ব বিভাগের কর্মচারীরাই। এর ফলে এই পুলিশি সংস্থাকে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা হয়নি। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইন শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থা নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয়। ধীরে ধীরে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। তাহলে ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য কী ছিল? পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থা নানা রকম সংস্কার হতে থাকে। আর শেষ 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচে পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। এরপর আলাদা আলাদা নতুন আইন বানানো হয়। ধীরে ধীরে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা আর এই প্রদর্শনের হাতিয়ার হয়ে উঠেছিল এই পুলিশি ব্যবস্থা। এরপর দেখো সেনাবাহিনী। প্রাথমিকভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো বিরোধিতার মোকাবিলা করত পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি ঘোরতর হয়ে উঠলে প্রয়োজন পড়ত সেনাবাহিনী। তাহলে সমস্ত কিছু সাধারণভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো ধরনের প্রবলেম হলে তার মোকাবিলা করত পুলিশ বাহিনী, কিন্তু যখন পরিস্থিতি সামলানো যেত না তখন প্রয়োজন হয়ে পড়তো এই সেনাবাহিনীর। ফলে ভারতে ঔপনিবেশী সাম্রাজ্যের ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানি সেনাবাহিনী। গোড়া থেকেই স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল কোম্পানি। সেক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা। উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো। সেই প্রথা মেনেই কোম্পানিও নিজের ভারতীয় সেনা সিপাহী বাহিনী তৈরি করেছিল। তাহলে এই ঔপনিবেশিক সাম্রাজ্যে পুলিশ বাহিনীর সাথে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল সেনাবাহিনী, এবং গোড়া থেকে এই স্থায়ী সেনাবাহিনী তৈরি করার উদ্যোগ নিয়েছিল কোম্পানি, এবং মুঘল সেনা নিয়োগের এই পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা। আবার উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল এবং সাধারণ মানুষের থেকেও এদের আলাদা করে রাখা হতো। এই প্রথা মেনেই কিন্তু কোম্পানির নিজস্ব ভারতীয় সেনা সিপাহী বাহিনী তৈরি করেছিল। সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল, ফলে সামরিক খাতে ঔপনিবেশিক শাসক সবচেয়ে বেশি খরচ করত। কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ ছিল। তাহলে সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল। এর ফলে সামরিক খাতে ঔপনিবেশিক শাসনে সবথেকে বেশি খরচ করত, আর কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন ধরনের বিদ্রোহ মোকাবিলা এই সমস্ত কাজও সিপাহীরা করত। এর পরের পেজে চলে আসো। ঔপনিবেশিক শাসনের গোড়ার দিকে সেনাবাহিনীতে প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেননি ব্রিটিশ কোম্পানি। ফলে সিপাহী বাহিনীতে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরাই সহজে জায়গা করে নিত। এইসব লোকেরা সিপাহী বাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা, নিয়মিত বেতন পেত। ফলে সিপাহী বাহিনীতে জাতভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে। তাহলে এই ঔপনিবেশিক শাসনের প্রথম দিকে কিন্তু সেনাবাহিনীতে জাতের কোনো ব্যাপার ছিল না, তাদের মধ্যে
কোনো বিরোধ সৃষ্টি করেনি ব্রিটিশ কোম্পানি। তার ফলে কিন্তু সিপাহী বাহিনীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ আর রাজপুত কৃষকরাই এই সিপাহী বাহিনীতে জায়গা পেয়েছিল এবং এই সব লোকেরা যোগ দিয়ে তারা বেশি সুযোগ সুবিধা, নিয়মিত বেতন পেত। এর ফলে সিপাহী বাহিনীতে একটা জাতভিত্তিক মনোভাব সৃষ্টি হয়। 1820-র দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় বেশ কিছু বদল দেখা দিতে থাকে। মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গুর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয়। ফলে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে। তার জন্য সিপাহী বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে। তাহলে 1820-র দশকে সিপাহী বাহিনীর কাঠামোয় অনেক রকম বদল দেখা দিতে থাকে। মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি আর নেপালিদের গুর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয়। তাহলে কোন কোন অঞ্চল সিপাহী বাহিনীতে যোগ দেয়? মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি আর নেপালি গুর্খারা। এর ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ, রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা তখন ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে তাদের এই সিপাহী বাহিনীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ। ফলে 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় 2,50,000 সিপাহী ছিল, যাদের পিছনে মোট রাজস্বের 40% ব্যয় করা হতো। তাহলে এই ঔপনিবেশিক শাসনের যেহেতু প্রধান হাতিয়ার সিপাহী বাহিনী ছিল, তাই 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে 2,50,000 সিপাহী ছিল আর এদের পিছনে মোট রাজস্বের 40% ব্যয় হতো। তাই টুকরো কথায় দেখো, সামরিক জাতি। সামরিক জাতি কি? ব্রিটিশ শাসনের ধারণা ছিল যেসব ভারতীয় ভাত খায় তারা শারীরিক দিক থেকে দুর্বল। রুটি খাওয়া ভারতীয়রা নাকি শারীরিকভাবে বেশি সক্ষম। ফলে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের তারতম্যের বিচার করা হতো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর সিপাহী বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল। তখন থেকেই পাঞ্জাবের জাট অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। পাশাপাশি পাঠান, উত্তর ভারতের রাজপুত ও নেপালি গুর্খাদের সংখ্যাও সেনাবাহিনীতে বাড়তে থাকে। ঔপনিবেশিক শাসকেরা বলতো এইসব সেনারা যুদ্ধে অনেক বেশি দক্ষ। এদেরকে সামরিক জাতি বলে প্রচার করা হতো। তাহলে সামরিক জাতি বলতে মানে ব্রিটিশ শাসকদের ধারণা ছিল যারা বেশি ভাত খায় তারা শারীরিক দিক থেকে দুর্বল, আর যারা রুটি খায় তারা শারীরিক দিক থেকে অনেক বেশি সক্ষম। তাই 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহের পর সিপাহী বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল, নতুন করে আবার সাজানো হয়েছিল এবং পাঞ্জাবের জাট অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। পাশাপাশি পাঠান, উত্তর ভারতের রাজপুত, নেপালি গুর্খাদের সংখ্যাও সেনাবাহিনীতে ধীরে ধীরে বাড়তে থাকে। আর ঔপনিবেশিক শাসকরা বলতো যে এইসব সেনারা যুদ্ধে অনেক বেশি দক্ষ, তাই এদেরকে সামরিক জাতি বলে প্রচার করা হতো। এর বদলে এই সিপাহীরা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত থাকত। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ঔপনিবেশিক সেনার 4 ভাগের প্রায় 3 ভাগই ছিল তথাকথিত সামরিক জাতির লোক। তাহলে এইভাবে সেনাবাহিনীতে সামরিক জাতির সংখ্যা বাড়তে থাকে এবং 1914 খ্রিস্টাব্দ নাগাদ ঔপনিবেশিক সেনার 4 ভাগের 3 ভাগই ছিল এই সামরিক জাতির লোক। এরপর দেখো আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি? দেখো, সেনাবাহিনী, পুলিশ ব্যবস্থা পড়লাম, সেনাবাহিনী পড়লাম, এবার আমলাতন্ত্র। অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র উপনিবেশিক শাসকের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। তাহলে আমলাতন্ত্র কি? ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল এই আমলাতন্ত্র। তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের কোনো স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের যে নীতি সংগৃহীত ছিল সেগুলো প্রয়োগ করেছিল আমলাদের কাজ। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র উপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে আমলাতন্ত্রকে সংগঠিত করার জন্য লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেছিলেন এবং ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নওয়ালিসের। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলে কোম্পানির কর্মচারীরা সততা দক্ষতার সঙ্গে কাজ করে না। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন। তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। তাহলে কর্নওয়ালিস মনে করতেন যে যেহেতু তারা উপযুক্ত বেতন পেত না, তাই জন্য তার কোম্পানির কর্মচারীরা সততা দক্ষতার সঙ্গে কাজ করতো না। তার ফলে কর্নওয়ালিস একটা আইন জারি করে এবং কোম্পানির প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যবসার কোনো রকম উপহার তিনি গ্রহণ করতেন না এবং চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন। আর অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি।
লর্ড কর্নওয়ালিসের সময় থেকেই সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালোমতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেজন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। তাহলে এটা তোমরা মার্ক করে নাও, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকেরা ওই কলেজে শিক্ষা পেতেন। তবে ব্রিটেনে কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনের প্রশিক্ষণকে উপযুক্ত বলে মনে করতেন। শেষ পর্যন্ত হেইলবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু করা হয়। সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদের হেইলবেরি কলেজে যোগ দিতে হতো। একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল। পাশাপাশি সিভিল সার্ভেন্টরা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসাবে ভাবতে শুরু করে। ওই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্যই ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। তাহলে লর্ড কর্নওয়ালিসের সময় থেকে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দেওয়া হয় এবং লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালোমতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং সেই জন্যই 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। আর এই সিভিল সার্ভেন্ট আর অসামরিক প্রশাসকেরা এই কলেজেই শিক্ষা পেতেন এবং ব্রিটেনের কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে এই ব্রিটেন প্রশিক্ষণকে উপযুক্ত বলে মনে করতেন। শেষ পর্যন্ত হেইলবেরি কলেজে প্রশিক্ষণের কাজ শুরু হয় এবং সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীরাই এই হেইলবেরি কলেজে যোগ দিতেন। এর ফলে এই একই কলেজে পড়ার ফলে তাদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল এবং সিভিল সার্ভেন্টরা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসাবেও ভাবতে শুরু করেছিল। এই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্যই ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এই পর্যন্ত তোমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি বলে দিচ্ছি। প্রশ্নগুলো আমি পরে তোমাদের লিখিয়ে দেবো। আমি পুলিশি ব্যবস্থাটা লিখিয়ে দিয়েছি। এরপর দেখো বিচার ব্যবস্থার মধ্যে প্রশ্ন আসতে পারে। ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার সংস্কারের তুলনামূলক আলোচনা করো, বা এই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের উপর কীভাবে পড়েছিল, এই প্রশ্নটা আসতে পারে। এটা তোমাদের বইয়ের প্রশ্ন। ভারতে ইংরেজ শাসনকালে কিভাবে সেনাবাহিনী গড়ে উঠেছিল। তারপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস লেখো। এগুলো তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপর কোম্পানি আমলে ভারতে কিভাবে আমলাতন্ত্র গড়ে ওঠে, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থা আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, এটাও তোমাদের বইয়ের প্রশ্ন। আইনের শাসন বলতে কী বোঝো, ভারতে আইনের শাসন কিভাবে চালু হয়েছিল, এইগুলো তোমাদের বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। এই প্রশ্নগুলো আমি পরের ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। আজকে আমি এখানে শেষ করছি। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।